এখানে একটা সমস্যা, মানে ইভেন 60 to 70 crore যে বাজেটটা তারা পাচ্ছে, বাংলাতে কাউকে 1.5-2 কোটি বললেই নাভিশ্বাস হয়ে যায়। একটা তো ডিফারেন্স এসেই যাবে। এটাই দেশে যাবে, সেটার ম্যাথামেটিক্সটা আমি এখনো বুঝে উঠতে পারছি না, যে আমরা এত বাঙালি 4,000 টাকা দিয়ে ধুরন্ধর দেখতে রাজি হচ্ছে, কিন্তু 200-400 টাকা দিয়ে তারা একটা বাংলা ছবি দেখতে রাজি হচ্ছে না। বাংলা ফিল্মকে যদি ব্যাক করতে হয়, আবার যদি অন্তত 30 দিন, 35 দিন, 40 দিন হতে হয়, আর কি কি করা উচিত? মন দিয়ে ছবি করা উচিত। এই যে কলকাতায় তুমি বেশ কিছু ফিল্ম করলে, আমি জানি না ক্যামেরার সামনে তুমি কতটা বলাটা সম্ভব হবে বা হবে না, এইখানে কি তোমাকে কোন কোন প্রবলেমগুলো ফেস করতে হলো, যেগুলো কার্যত তুমি এক্সপেক্টই করোনি, বা মুম্বাইতে তুমি এগুলো সম্মুখীনই হওনি? গিল্ড গিল্ড বলে একটা জুজু আছে, সেটা জানি, কিন্তু গিল্ড জিনিসটা কি জানি না, কারণ আমাকে গিল্ড কখনো ফেস করতে হয়নি। মুম্বাই থেকে আমি এরকম তো কোনো জয়পুরে, ব্যাপার আছে? আমার প্রথম কাজের এক্সপিরিয়েন্স হচ্ছে জয়পুরে, বিন কুচকাহে। সেটি আমার একটি বন্ধু রাজশ্রী ওঝার শো হিন্দিতে ছিল, জিএ ছিল, 5 নাইট সিরিজ ছিল, 6 মাসের একটা সিরিজ ছিল, আর পুরোটা আমরা জয়পুরে করেছিলাম, রাজস্থানে। তা আমার প্রথম অ্যাকচুয়ালি যদি বলো যে ফ্লোর এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু না বম্বে না কলকাতা, সেটা রাজস্থান। আচ্ছা, মানে আমি বলছি এই এই ধরনের কোনো গিল্ড কি কলকাতা ছাড়া বাকি কোনো শহরগুলোতে আছে ইন্ডাস্ট্রিতে? প্রত্যেকটা শহরে সিনেমার জন্য তাদের অ্যাসোসিয়েশন আছে, কিন্তু সেই অ্যাসোসিয়েশনের কোনো ম্যান্ডেটারি রুল বলে কিছু নেই, যে এটা করতেই হবে, না হলে কিন্তু আপনার সিনেমা আমি আটকে দেবো বা আপনার কাজ হবে না। এই জিনিসটা কখনো মানে আমি অন্য ভাষায় কাজ করতে গিয়ে সেটা ফেস করিনি কখনো। কিন্তু আচ্ছা। এইখানে আমি সবসময় শুনেছি যে আরে গিল্ডের আর্টিস্ট না নিলে সিনেমা হবে না, মানে এগুলো আমাকে অ্যাজ এ ডিরেক্টর হয়তো ইনভলভ হতে হয়নি, কারণ এটা প্রোডাকশনের হুম হেডেক, হুম হুম যে কতগুলো লোক গিল্ডের হতে হবে, মানে এই এই লোক, মানে যারা ডিওপি বলো বা ইত্যাদি ইত্যাদি। তাদের কার্ড থাকতে হবে, নাহলে তারা কাজ করতে পারবে না। মানে অনেক, আমার যে চিফ, যে আমার ছবিতে কাজ করেছে, তার কার্ডই নেই, সে কিন্তু অ্যাপ্লাই করেছে বহু বছর। আমি নিজে অনেকের সঙ্গে কথা বলেছি তাকে কার্ড দেওয়ার জন্য, কিন্তু এখন নাকি কার্ড ইস্যুই হচ্ছে না, সেটাই শুনলাম লাস্ট। মানে ইভেন আই স্পোক টু আ লট অফ পলিটিক্যাল পিপল, দেবকে নিজে আমি বলেছি যে কার্ড তো ইস্যু হচ্ছে না, তো কার্ড ইস্যু না হলে তাহলে সেই লোকটা কি কাজ করবে না? এমন হচ্ছে যে কার্ডটা তাকে তো ইস্যু করতে হবে। নতুন যারা আসছে, ধরো 5 বছর ধরে কার্ড ইস্যু হয়নি, তো প্রচুর লোকেরা ফিল্ম ইন্ডাস্ট্রি জয়েন করেছে যাদের কাছে কার্ডটা নেই, কারণ কার্ড নাকি ইস্যুই হচ্ছে না। হুম। তো সেই জায়গাটা থেকে তো তাহলে সেই কর্মীরা কি করবে? যাদের কাছে কার্ড নেই, তাহলে কি তারা কাজ করবে না? নাকি এখানে আবার সেটা সমস্যা, মানে আপনি নিতে পারেন বাইরে থেকে লোক, কিন্তু তা সত্ত্বেও আপনাকে আর একটা নিতে হবে গিল্ড থেকে। মানে সে আমি লোকটা বসে আপনাকে, থাকলেও বসে হ্যাঁ, থাক। বসে থাকলেও সে বসে থাকবে, তার ওটা নিতেই হবে, ওটা না নিলে মুশকিল। এইগুলো নিয়েই কিন্তু মধ্যখানে যে সবাই খুব সরব হয়েছিল, এবং সবাই যেটা বলছে যে আমরা তাহলে কি করে করব, অনেকের এই ব্যান করে দেওয়া হলো, যে ও গিল্ডের কথা মেনে করা হয়নি, ব্যান করে দাও তাকে। না, আমি বলছি এটা আমাদের এখানেও একটা সমস্যার সৃষ্টি হচ্ছিল মাঝখানে, যে কলকাতার বিভিন্ন জায়গায় যারা ইন্ডিপেন্ডেন্ট শ্যুট করতে যাচ্ছিল, যেটাকে এখানে গুপি বলা হয়। না জাস্ট গুপি না, মানে গুপি তো ধরো ইন্ডিপেন্ডেন্টলি, মানে গুপি তোমরা মানে চুরিয়ে প্রোডাকশন করা। করছো, সেখানে তুমি 2-3 দিনের শ্যুট তুমি গিল্ড ছাড়া করে নিলে, গুপি ঠিক আছে। যার সাথে গিল্ডের দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই, সে সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করে, সেখানেও মাঝে মাঝে আহ, মাথা গলানো শুরু হয়ে গেছিলো, যদিও আই হোপ যে সমস্যাটার সমাধান হয়ে সেটাই, যাবে। মানে এই নতুন এই যে পরিবর্তন যেটা আমরা এক্সপেক্ট করছি বা যেটা আশা করি হবে, সেখানে কোথাও গিয়ে আমি বলতে চাইছি যে নিশ্চয়ই তাদের, মানে টেকনিশিয়ানদের সুরক্ষার জন্য একটা সংস্থা থাকা উচিত। সেটা তো সব ইন্ডাস্ট্রিতে আছে, আমি তো বলছি আছে, নাহলে তাদের মুখপত্র হয়ে কে কথা বলবে? সেইটা বক্তব্য হচ্ছে যে সেই সুরক্ষা দিতে গিয়ে সেই দাবি দেওয়াটা যেন পলিটিক্সের অংশ না হয়ে যায়, সেটাও দেখা উচিত। এক্স্যাক্টলি, যে যে এই সুরক্ষাটা দেওয়ার নাম করে আমি তাদের নাম করে কিছু টাকা কামিয়ে নিয়ে গিয়ে আমি আমার পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেবো, এটাও যেন না হওয়া উচিত। সেটা যেন না হয়। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে, যেটা যেটা তোমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমি যদি প্রযোজককে সাহায্য করি তার টাকা বাঁচাতে,
তাহলে তো সে আরেকটা ছবি করবে, ইন্ডাস্ট্রির এবং উপকার। তোমার যারা কলা কৌশলী আছে তারা তো আর একটা কাজ পাবে। হুম, একটা ছবি করতে গিয়ে আমি এমনভাবে একটা সিস্টেম তার উপর চাপিয়ে দিলাম যে সে একটা সিনেমা করতে গিয়ে নাবিশ্বাস উঠে গিয়ে সে পালিয়ে গেল, এবং এটার দৃষ্টান্ত প্রচুর। প্রচুর। একটা প্রডিউস করে চলে গেছে। প্রডিউসাররা বাংলা ফিল্মে টাকা লাগাতে ভয় পাচ্ছে রীতিমতো। এক্স্যাক্টলি, কারণ ভয় এই জন্যই পাচ্ছে কি তারা জানে যে আমাদের মানে এই জোর জুলুমটা সহ্য করতে হবে, হুম। দ্যার ইজ নো ওয়ে আউট। আর এই ওয়ে আউটের জন্যেই আমার মনে হয় যে নতুন করে রিস্ট্রাকচারিং করা উচিত ফুল বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে। বাংলা ফিল্মকে যদি ব্যাক করতে হয়, আবার যদি অন্তত 30 দিন, 35 দিন, 40 দিন হতে হয়, আমি বলছি না যে এখন যেগুলো আমি অনেকের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুক স্ট্যাটাসে দেখি যে গর্বের 100 দিন, 100টা লোক গেছে কিনা সন্দেহ, যাই হোক সেটা তারা করেন নিশ্চয়ই, তাদের পিয়ারের জন্য প্রয়োজন। সত্যিকারের যদি ব্যাক করতে হয়, কি কি করা উচিত? মন দিয়ে ছবি করা উচিত, মানুষের পালস বোঝা উচিত, কি দেখতে চাইছে মানুষ। হুম। এটা যদি বুঝতে পারো তাহলে দেখবে যে যেমন ধরো কেস স্টাডি করা উচিত যে মালায়ালি ফিল্ম ইন্ডাস্ট্রি কি করে আজকে গিয়ে এত বড় হলো। মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ অ্যাজ বিগ অর অ্যাজ স্মল অ্যাজ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি, রিজনাল সিনেমা। আজকে একটা অহমিয়া ছবি অস্কার অব্দি চলে যাচ্ছে, বা কান্তারার মতন একটা ছবি যেখানে আমরা ঋষভ শেট্টিকে তো কান্তারা রিলিজ হওয়ার পর চিনলাম। হুম। So he is a byproduct of a hit film. Rishabh Shetty was not a so-called superstar. কিন্তু আজকে কলকাতায় দাঁড়িয়ে আমরা ঋষভ শেট্টিকে সবাই চেনে, আজকে আলু অর্জুনকে সবাই চেনে, আজকে যশকে সবাই চেনে, আজকে রামচরণ তেজাকে চেনে। তো আজকের দিনে দাঁড়িয়ে যে এইটা যেটা আমরা বলছি, একটা সময় ছিল যখন সারা ভারতবর্ষ কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, উত্তম কুমার, বিশ্বজিৎ, সুচিত্রা সেন, সলিল চৌধুরী, এদের সবার কথা কিন্তু সবাই বলতো, সারা Obviously, ভারতীয় সিনেমা এদের কথা হতো। আমি সত্যজিৎ রায় যাচ্ছিও না, আমি কমার্শিয়াল সিনেমাতে এলাম। মানে হয়তো বলতে পারবে যে উনি আমরা কেন তখন সত্যজিৎ রায়ের নাম নিলেন। কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ছিলাম। সো দ্যাট ওয়াজ দ্য হাব ওয়ে পিপল ইউজ টু টক অ্যাবাউট ইট। কেন করতো? কারণ আমরা সেই কন্টেন্টটা চার্ন করতে পারতাম। আমাদের কন্টেন্টগুলো, সেটা দেবদাসী হোক, বা সেটা হারানোর সুরি হোক, বা সেটা সপ্তপদী হোক, বা সেটা যে কোনো উত্তম কুমারের লাল পাথর হোক, যে কোনো ছবি উত্তম কুমার বা সৌমিত্র চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন, এদের ছবিগুলো তখন অন্যান্য ভাষায় তামিল, তেলেগু, হিন্দিতে রিমেক হতো। তার দৃষ্টান্ত প্রচুর। সেটা কোথাও গিয়ে সাংঘাতিক রকমভাবে মুখ থুবড়ে পড়লো যখন আমরা সাউথের ডিভিডিগুলো নিয়ে বাংলা ছবি করা শুরু করে দিলাম, যেটা আমার স্টুডেন্ট লাইফের ফেজ চেঞ্জটা দেখতে পেলাম। মানে আমি যখন ছোট তখন আমরা তরুণ মজুমদারের ছবি দেখছি, তারপরে যখন যে ধরনের ছবিগুলো শুরু হলো, যে পরিচালকরা যে ধরনের ছবি করা শুরু করলেন, সেটা হচ্ছে ডিভিডিগুলো নিয়ে ফ্রেম টু ফ্রেম তামিল, তেলেগু, মালায়ালাম নয় কিন্তু তামিল তেলেগু ছবি বাংলা একটা রিমেক করে দেওয়া। অনেক সময় রাইটস নেওয়া হতো, অনেক সময় রাইটস নেওয়া হতো না, কারণ তখন ওটিটি আসেনি। এবং হলে গিয়ে তারা দেখছে, তাদের ভাল লাগছে, এক শ্রেণীর মানুষের খুব ভাল লাগছে, খুব কমার্শিয়াল একটা ছবি ইত্যাদি। কিন্তু পরে দেখা গেল যে যখন স্যাটেলাইট চ্যানেল চলে এলো এবং সেখানে তারা ডাব করে সেই সিনেমাগুলো দেখাতে শুরু করে দিল সোনিতে বা স্টারে, তখন বলছে আরে আরে, এগুলো তো সব তামিল তেলেগু ছবি, এ তো এতদিন ধরে আমরা এই বাঙালি আর্টিস্টদের দিয়ে দেখেছি, তো অরিজিনাল তো এই ছবি। ওরা তখন ভাবলো যে ঠিক আছে, সো লেটস ক্যাপচার দ্য এন্টায়ার মার্কেট। ওরা এইভাবে ডাব করে হিন্দিতে ইংলিশ সাবটাইটেল দিয়ে পুরো মার্কেটটাকে ক্যাপচার করে নিল। এই যে পুরো ফেজটা গেল যেখানে আমরা শুধু ডিভিডি রিমেক করে গেলাম বাংলা ছবি, আমরা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করলাম না, আমরা নতুন কিছু ভাবলাম না, নতুন কিছু লিখলাম না, এবং সেটা 10 বছর। তো 10 বছর যদি কেউ ঘুমোয়, রিপ ভ্যান উইঙ্কেল, তো সেটা রিকভার করতে তো 20 বছর লাগবে। ব্র্যান্ডিংটা চলে গেছে, ইনভেস্টমেন্ট আসা চলে চলে গেছে, গেছে। কেউ কথা বলে। মানে কামিং ব্যাক টু ওয়্যার আই স্টার্টেড দ্যাট, আজকে বাংলা বাজারে তুমি বেরিয়ে গিয়ে একটা বাজারে গিয়ে কাউকে জিজ্ঞেস করো ইয়াশ, আলু অর্জুন, রামচরণ তেজা, বলবে হ্যাঁ চিনি। কিন্তু তাদের থেকে হয়তো অনেক গুণে ভালো অভিনেতা বাংলার, আমি নাম নিতে চাইছি না, তাদের নাম নিয়ে বলতে পারো তারা কিন্তু চেনে না, তাদের নামটাই শোনেনি, সিনেমা দেখা তো দূরের কথা। তারা কিন্তু হয়তো অ্যাক্টর হিসেবে অনেক বেটার অ্যাক্টার্স দেন দিজ সাউথ ইন্ডিয়ান অ্যাক্টার্স।
তারা তো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে তাদের কাজ করতে হয়। যে ফ্যাসিলিটিগুলো তারা দক্ষিণ ভারতে পায় তার হাতে এখানে সেই অভিনেতারা পায় না। কিন্তু সেই জায়গাটাকে দাঁড়িয়ে তারা অনেক, কিন্তু সেইটা কেন আমরা গ্লোবালি পৌঁছতে পারছি না? দক্ষিণ ভারত তো ছেড়ে দাও, আমরা আন্তর্জাতিক বাঙালিদের কাছে পৌঁছতে পারি না। বাংলা বলা হচ্ছে যে সেকেন্ড মোস্ট লার্জেস্ট স্পিকিং রিজনাল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। হুম। সো তাহলে কোথা কেন পারছি না? আমরা কেন আন্তর্জাতিক বাঙালি যারা সারা বিশ্বে বিচরণ করছে তাদের কাছে বাংলা সিনেমা নিয়ে যেতে পারছি না? কোথায় সমস্যাটা? ডিস্ট্রিবিউশনের সমস্যা, হলের সমস্যা। হলের তো মারাত্মক সমস্যা। তাহলে এই স্ট্রাকচারটাকে, তো সেটাই বললাম যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে যদি ওই জায়গাটা নিয়ে যেতে হয় তাহলে তো একটা স্ট্রাকচার করতে হবে। সেটার জন্য যে সরকার অনুমোদন দিতে হবে, কম্পালসারি কিছু জিনিস করতে হবে যে না, মানে হলে এই শো টাইমে বাংলা সিনেমা একটা করে দেখাতেই হবে, যেটা মহারাষ্ট্রতে আছে, যে তোমাকে প্রাইম শো একটা দিতেই হবে। তুমি ভোর 6টায় একটা শো দিলে, রাতে 12টা একটা শো দিলে তো দেখতে আসবে না, তো তোমাকে প্রাইম টাইম শো দিতেই হবে মারাঠি ফিল্মকে। কি করে তারা সার্ভাইভ করছে আজকে? মানে আমি কলকাতায় বসে এসেছিলাম রিসেন্টলি, আমি রাজা শিবাজি দেখলাম। ওটা একটা মারাঠি ফিল্ম, হিন্দিতে ডাব হয়েছে, এবং মারাঠিতে ওটা একটি 60-70-80 কোটি টাকার ছবি শিবাজিকে নিয়ে, রিজনাল সিনেমা। তো রিজনাল সিনেমার ওপেনিং পেয়েছে 21 কোটি টাকা, কারণ সে সব ভাষায় সে রিলিজ করেছে। মারাঠিতে বানিয়েছে কিন্তু হিন্দিতে ডাব করেছে, তামিল তেলেগুতে করে রিলিজ করেছে। এখানেও একটা সমস্যা, মানে আমি বলছি তুমি আরো ভালো বলতে পারবে বলে জিজ্ঞাসা করছি। এই যে ধরো ইভেন 60-70 crore যে বাজেটটা তারা পাচ্ছে, বাংলাতে কাউকে 1.5-2 কোটি বললেই নাভিশ্বাস হয়ে যায়। তো এইখান থেকেও তো একটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড বলো, একটা ফিল্ম তৈরি করা সত্যি কঠিন। মানে খুবই। আমি যদি একটা লোককে বলি যে তোমার কাছে 60 কোটি টাকা আছে, তুমি একটা ফিল্ম বানাও এবং সেটা বিভিন্ন রিজিওনাল ল্যাঙ্গুয়েজে ডাব করে তুমি সেই হলে চালাচ্ছ, আর আমি তোমাকে এসে বললাম 1.5 কোটি 2 কোটি, মানে 2 কোটি পাওয়া মানে এখন বাংলায় সোনা পেয়ে যাওয়ার মতো, মানে ভেরি টাফ। এবার এই 2 কোটিতে তুমি ওর পাশের হলে একটা ফিল্ম বানিয়ে দেখাও যেটা ওর সাথে কম্পিটিশন করবে। তুমি কন্টেন্ট যতই স্ট্রং হোক না কেন, তার পিআর গেম থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন থেকে শুরু করে প্রমোশন থেকে শুরু করে একটা তো ডিফারেন্স এসেই যাবে। সেটাই দেশে, তবে সেটার ম্যাথামেটিক্সটা আমি এখনো বুঝে উঠতে পারছি না, যে আমরা এত বাঙালি সারা বিশ্ব জুড়ে, তাহলে তাদের কাছে কেন বাংলা সিনেমা পৌঁছাচ্ছে না, এবং তারা কেন আমাদের গ্রাহক নয়? হুম। Why they are not our customers? Why global Bengali audiences are not the customers of Bengali cinema? এটা তো খুব স্যাড। যেটা দক্ষিণ ভারতে আছে, আমার ছবি খাজা হোক গজা হোক দেখতে আমি যাব শুক্রবার শনিবার রবিবার দিন, তারপরে তো ভালো লাগলো না বললাম ফ্লপ। কিন্তু বাঙালি সিনেমাটাই তো দেখতে যাচ্ছে না। এই যে বলছে যে সিনেমা হলে তো আমি অডিয়েন্স পাচ্ছি না, মানে তারা ওই যে ধুরন্ধর, মানে ইনসিগনিয়াতে গিয়ে 1600 টাকা দিয়ে টিকিট কেটে 400 টাকার পপকর্ন 2000 টাকা দিয়ে একটা মানুষ ধুরন্ধর দেখছে। একজন তো যায় না, মিনিমাম 4 জনের পরিবার, বা যদি ধরেও নিলাম আমি দুজন ধরলেও 2,000 টাকা। তাহলে মানে 4,000 টাকা দিয়ে ধুরন্ধর দেখতে রাজি হচ্ছে, কিন্তু 200-400 টাকা দিয়ে তারা একটা বাংলা ছবি দেখতে রাজি হচ্ছে না। সো হোয়াট ইজ দ্য আমার প্রবলেম? বলতে খারাপ লাগছে, আমি বলছি আমি সাধারণ মানুষের সাথে যেহেতু আমরা খুব কানেক্টেড ক্রাউডের সাথে, আমি লোককে এটা বলতেও শুনেছি যে বাংলা সিনেমা হলে গিয়ে দেখবো কেন, এইটা জেগে গেছে যে বাংলা সিনেমা হলে গিয়ে দেখবো কেন, এটা তো হিন্দি হলে ওটিটিতে দেখতে দেখবো, গেলাম, হ্যাঁ টিভিতে ওটি দেখবো। ওটি মানে দেখবো, মানে সময় পেলে দেখবো, না পেলে দেখবো না, এরকম একটা ব্যাপার চলে এসছে। যে বাঙালি সংস্কৃতি এবং কৃষ্টিতে দেশের সব থেকে অগ্রণী ভূমিকা নিয়েছিল। এক কারণ তারা এইটাই, মানে তাদের কাছে এখন যে ধরনের বাঙালি অডিয়েন্সের কথা আমরা বলছি আজকে দিন দিনে দাঁড়িয়ে, আমরা ইউথের কথা বলছি, আমরা কলেজে যাওয়ার ছাত্রছাত্রীদের কথা বলছি, বা আমরা এই আর্নিং গ্রুপ অফ পিপলদের কথা বলছি, যারা ইয়াং থেকে মিড এজ, মানে এদের কথা বলছি। এরাই তো আমাদের গ্রাহক, এরাই তো সিনেমাটা দেখবে, কারণ এরাই হিন্দি সিনেমাটা দেখছে বা ইংরেজি ছবিটা দেখছে বা তামিল ডাব দেখছে। তারা কেন যাচ্ছে না, তাদের কারণ হচ্ছে, আমার যেটা মনে হয়, আমি যখন হল সার্ভেতে যাই বা কথা বলি লোকেদের সাথে, তারাও এক্সপেক্ট করছে যে বাংলা সিনেমার গ্র্যান্ডারটা বাড়ুক। ওই সিরিয়ালের মতন গল্প দেখতে তাদের আর ভালো লাগছে না। এই যে তুমি বললে যে টিভিতে তো এসে যাবে, তার মানে
টিভিতে বাংলা ছবি দেখা যায়, যায়। কারণ আমি কিছু মিস করছি না হলে না গিয়ে। এটা তখনই হবে যখন দেবের মতন একজন প্রডিউসার এসে বলবে যে আমি রঘু ডাকাত বানাচ্ছি, তোমাকে হলেই আসতে হবে। আমি বাঘাযতীন বানাচ্ছি, আমি বিনোদিনী বানাচ্ছি, উইচ ইজ আ বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স। এই বছর 2026 বা আমি যদি আর একটু এক্সটেন্ড করে আগামী 1 বছর 1.5 বছর বলি, কি কি প্ল্যান আছে বা কি কি স্কেডিউল আছে এখন? সিনেমার প্ল্যান আমি আপাতত হিন্দি ছবির দিকে করছি। মানে আমি চেয়েছিলাম দ্রৌপদী করতে বাংলায়, কিন্তু আনফর্চুনেটলি সেটা এখন হচ্ছে না। কারণ যদি কিছু পরিবর্তন হয়, যদি ফিল্ম ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়, যদি সেরকম লগ্নি করার লোক আসে যে দ্রৌপদীর মতন ছবিতে, কারণ আমার এটা একটা স্বপ্ন ছিল যে বাংলায় মহাভারত, মানে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, কৌরব এরা বাংলায় কথা বলছে, এটা আমি শুনতে চেয়েছিলাম। এটা আমার একটা ড্রিম ছিল যে তারা শুধু তামিল, তেলুগু, মালায়ালাম, হিন্দিতে কেন কথা বলে যাচ্ছে, বাংলাতেও তো কথা বলতে পারে। কিন্তু সেটা হয়নি। বাংলাতে কেন রামায়ণ হয়নি? হুম। সীতা বলে একটা ছবি হয়েছিল বহু বছর আগে, সন্ধ্যা রায় করেছিলেন। আম, কিন্তু মানে আমি এখনকার কথা বলছি, সেটা তো বিনোদিনীও হয়েছিল বহু বছর আগে, 30-35 বছর আগে। কিন্তু এখন আমরা যে ধরনের দেখছি যে মানে এতগুলো ভার্সন অফ রামায়ণ হয়ে গেল হিন্দিতে, আদি পুরুষ থেকে শুরু করে এখন রণবীর কাপুরের রামায়ণ, মহাভারত নিয়ে প্রচুর কাজ হয়েছে, সেটা বাংলায় কেন হবে না এবং বাংলায় কেন তারা কথা বলবে না, সেটা আমার একটা স্বপ্ন ছিল, সেটা হয়তো অসম্পূর্ণ থেকে গেল। বাট তাই জন্য আমি এখন ফোকাসিং অন হিন্দি অ্যান্ড অন্য ভাষার ছবি, অ্যান্ড হোপ দ্যাট সেগুলো ইভেনচুয়ালি একটা একটা করে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। একটা একটা করে হবে। আর মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমাদের পডকাস্টে এসেও একটু আড্ডাও হবে। একদম একদম পডকাস্টে আসবো, আড্ডাও দেবো, কারণ এইটাকে বলে আড্ডা দেওয়া। মানে এখানে মানে ইট ইজ, আড্ডাটা মিস করি, কারণ ইন্টারভিউ আর আড্ডার মধ্যে তফাৎ হচ্ছে যে ইন্টারভিউ একটা গতানুগতিক ছকে হয়, আর আড্ডাটা খুব এলোমেলো, অনেকটা কালবৈশাখী ঝড়ের মতন। না মানে আমরা কিন্তু আপনারা যারা দেখছেন, আপনারা হয়তো রেকর্ডেড আড্ডা 1-1.5 ঘন্টা দেখবেন, আমরা প্রায় 3-4 ঘন্টা এখন গল্প করছি। সো অনেক 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 ধন্যবাদ। আমি আগেই জানিয়ে রাখলাম এপিসোড 2 তোমার সাথে হবেই হবেই হবে। থ্যাংক আর ইউ। সেটা কবে হবে, তোমার কবে টাইম অ্যালাউ করবে তার উপর ডিপেন্ড করছে। আজকের দিনটা কিন্তু দাদা দারুণ কাটলো। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য কিন্তু আমাদের থ্যাংক ইউ এখানে। সো মাচ। আমি তোমাকে নিমন্ত্রণ দিয়ে গেলাম, বম্বেতে যখন আসবে তখন এপিসোড 2 বম্বেতে হবে। কাম থ্যাংক টু ইউ। বম্বে। নেক্সট এপিসোডের জন্য আমরা অপেক্ষা করে রইলাম। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে রাখবেন, কারণ পরবর্তী প্রশ্নগুলো আপনাদের জন্য মুম্বাই গিয়ে আমি করব। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার। নমস্কার।